বিসমিল্লাহির রহমানির রহিম। অনুষ্ঠানের সভাপতি, সহকর্মীবৃন্দ এবং সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস 2021 ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপির 50 বছর পদার্পণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি, যিনি বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য আজীবন সংগ্রাম করেছিলেন এবং দীর্ঘ সংগ্রামের পথ বেয়ে আজকে আমরা স্বাধীন রাষ্ট্র পেয়েছি, আত্মপরিচয় সুযোগ পেয়েছি। আমি শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোনের প্রতি এবং 15ই আগস্ট আমার মা ভাইরা সহ যারা যে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে শাহাদাত বরণ করেছে তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমাদের দেশে মূলত একটা ঘূর্ণিঝড় প্রবণ দেশ। আমাদের ভৌগোলিক অবস্থানটাই এমন, প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করেই আমাদের বাঁচতে হয়। কিন্তু এই দুর্যোগ প্রবণ অঞ্চল হওয়া সত্ত্বেও মানুষকে বাঁচাবার বা মানুষকে রক্ষা করার তেমন কোনো প্রস্তুতি স্বাধীনতার পূর্বে একেবারেই ছিল না। 1970 সালে যখন নির্বাচনের জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব প্রচারণা চালাচ্ছিলেন, ঠিক সেই সময় একটা প্রবল ঘূর্ণিঝড় হয়ে যায়। কিন্তু তখনকার দিনে ঘূর্ণিঝড় সম্পর্কে যে কোনো সতর্কতা জানানো সেরকম কোনো ব্যবস্থাই ছিল না। কিন্তু তিনি সেই নির্বাচনী প্রচারণার সমস্ত কাজ ফেলে ছুটে চলে যান সেই আর্তমানবতার সেবায়। এবং তখনকার যে ভয়াবহ অবস্থা, সে সময় ধারণা করা হয়েছিল প্রায় 10 লক্ষের মতো মানুষ তখন মারা গেছে। প্রতিটি এলাকায় মানুষের লাশ ভাসমান অবস্থা এবং কোনো কিছুই তখন ছিল না। সেই অভিজ্ঞতা থেকেই স্বাধীনতার পর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব যখন যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ গড়ে তোলার দায়িত্ব হাতে নেন, তখনই তিনি আমাদের এই অঞ্চলের মানুষের জীবন মান রক্ষা করবার জন্য, প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষা করার জন্য এই ঝুঁকি হ্রাসের কার্যকর ব্যবস্থা নেন। তিনি প্রথম 73 সালে 1 জুলাই দুর্যোগ ঝুঁকি হ্রাসে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি সিপিপি গ্রহণ করেন, যা আজকে সমগ্র বিশ্বব্যাপী সমাদৃত। একদিকে তিনি তখনকার রেড ক্রস, বর্তমানে রেড ক্রিসেন্ট বলা হয়, সেই রেড ক্রিসেন্টের সহযোগিতায় প্রায় 45,000 ভলান্টিয়ার নিয়োগ দিয়ে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা করেন এবং প্রত্যেক এলাকায় ঘূর্ণিঝড় থেকে মানুষকে বাঁচাবার জন্য সাইক্লোন শেল্টার নির্মাণ করবার প্রস্তুতি নেন। তার পরিকল্পনা ছিল তখনই যে প্রায় 1000 সাইক্লোন শেল্টার নির্মাণ করা হবে, আর তাছাড়া গৃহপালিত পশু সহ অন্যান্য সকলকে একটা তাৎক্ষণিকভাবে আশ্রয় যাতে দিতে পারে তার জন্য উঁচু মাটির ঢিপি তৈরি করে সেখানে জলোচ্ছ্বাস থেকে মানুষকে বাঁচাবার ব্যবস্থা নেন, যা স্থানীয়ভাবে লোকে মুজিব কিল্লা নামে অভিহিত করে। এই মুজিব কিল্লাগুলি খুব দ্রুত তিনি করেন, আর সেই পাশাপাশি তিনি ঘূর্ণিঝড় জন্য সাইক্লোন শেল্টার নির্মাণের কাজও শুরু করেন। আমাদের নিজেদের অভিজ্ঞতা আছে। আমাদের দেশে আমরা 1991 সালের যে ঘূর্ণিঝড়, সেই ঘূর্ণিঝড় ভয়াবহতা স্বচক্ষে দেখেছি। তখন বিএনপি সরকার ক্ষমতায় ছিল। তখন যে ব্যাপক ঘূর্ণিঝড় হয়ে গিয়েছিল এ সম্পর্কে সরকারের কোনো রকম কোনো ধারণা বা প্রস্তুতি ছিল না। এমনকি আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী তারাও সতর্ক ছিল না, আর সরকারের পক্ষ থেকে কোনো সতর্কতাই ছিল না। আমার একটা সুবিধা ছিল যে সারা বাংলাদেশে আমাদের সংগঠন আছে। আমি ঘূর্ণিঝড় হওয়ার সাথে সাথে সেই ভোররাত্রি থেকে খবর পেতে শুরু করি, এরপর আমরা উদ্যোগ নিই। দুর্ভাগ্যের বিষয়, তখনকার বিএনপি সরকারের কাছ থেকে কোনো সাড়াই পাওয়া যায়নি এবং তারা যেন জানেই না যে ধরনের একটা ঘটনা ঘটে গেছে। বোধহয় আওয়ামী লীগ, আমরা আমাদের প্রতিনিধি নিয়ে তখন যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে যায়।
বিশেষ করে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার রেল লাইন বন্ধ, রাস্তা বন্ধ, ঝড়ের কারণে সব পথই বন্ধ ছিল। এমনকি দক্ষিণাঞ্চলেও একই অবস্থা। কিন্তু আমরাই প্রথম ছুটে চলে যাই মানুষের কাছে। যখনই রেল চালু হওয়ার সাথে সাথে আমরা তাৎক্ষণিকভাবে সেখানে পৌঁছাই। তাছাড়া আমাদের নেতৃবৃন্দ যারা আছেন তারাও সেখানে প্রস্তুতি নেয় এবং দুর্গত মানুষের পাশে দাঁড়ায়। আমি নিজের চোখে দেখেছি একই সাথে ছোট্ট শিশুর লাশ, মা, শিশু, গবাদি পশু থেকে শুরু করে সেখানে সমস্ত ধরনের প্রাণী, তা সব মৃত ভেসে আসছে। এরকম ভয়াবহ দৃশ্য চিন্তা করা যায় না। আমাদের কক্সবাজারের নেতৃবৃন্দ এখানে আছেন, প্রত্যেকে তখন উদ্যোগ নেন, মানুষের পাশে দাঁড়ায়। এবং প্রায় আমার মনে হয় 7-8 দিন পরে সরকারের পক্ষ থেকে সেখানে কিছু তারা সেখানে পৌঁছান। তবে তারা ওখানে নেভি প্রথমে যায়, এরপর সেনাবাহিনী যায়, কিন্তু তাদের কোনো রসদ ছিল না, কিছু ছিল না যে মানুষের পাশে দাঁড়াবে। দুর্ভাগ্যের বিষয় যে জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কিন্তু এই ঘূর্ণিঝড় আসলে বা জলোচ্ছ্বাসে কি কি করণীয় সে সমস্ত কিছু করে দিয়ে গিয়েছিলেন, কিন্তু তদানীন্তন সরকার সেগুলি কোনোদিন অনুসরণই করেনি, বা এই ভলান্টিয়ারদের যে দায়িত্ব সে সম্পর্কেও তারা সচেতন ছিল না, যার জন্য লক্ষ লক্ষ মানুষ কিন্তু মারা যায়, কিন্তু তখন তারা স্বীকার করেনি। এখন আমার মনে আছে যে পার্লামেন্টে যখন আমি বিষয়টা তুলে ধরি, তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেছিল যত মানুষ মরার কথা ছিল তত মানুষ মরে নাই। এই কথাটা আমার খুব লেগেছিল। তা আমি উঠে জিজ্ঞেস করলাম, কত মানুষ মরলে আপনার তত মানুষ হবে সেটা আপনাকে বলতে হবে। যাও, এই একটা অভিজ্ঞতা আমাদেরও হলো। আর এর পূর্বে আমরা যখন মানে সরকারও ছিলাম না, কিন্তু আমি 81 সালে যখন বাংলাদেশে ফিরে আসি, প্রায় উত্তরবঙ্গে মঙ্গা লেগে থাকতো, দুর্ভিক্ষ লেগে থাকতো, আমাদের দক্ষিণাঞ্চলে দুর্ভিক্ষ এবং সেই সাথে সাথে বন্যা। বিভিন্ন সময় আমাদের দেশে বন্যা হয়েছে, আর বন্যার পরে দুর্ভিক্ষ হয়েছে। আমরা আওয়ামী লীগ, আমরা যেহেতু জাতিপিতার আদর্শে বিশ্বাস করি, আমরা আমাদের সকল সহযোগী সংগঠনকে সাথে নিয়ে প্রতিটি সময় প্রতিটি দুর্যোগ প্রবণ এলাকা আমরা নিজেরা গিয়েছি। এমনকি মাইলের পর মাইল পায়ে হেঁটে অথবা নৌকায় চড়ে বিভিন্নভাবে আমরা পৌঁছেছি মানুষের কাছে, লঙ্গরখানা খুলেছি, মানুষকে সাহায্য দিয়েছি, সহযোগিতা করেছি। বরং সরকারের পক্ষ থেকে অনেক জায়গায় আমরা বাধাও পেয়েছি। নিজেরাও কিছু করেনি বিএনপি সরকার, আমাদেরও করতে দেবে না। বা এর আগে এরশাদ সরকার আমলে 88 সালে ভয়াবহ বন্যা, সে বন্যার কথা আপনাদের মনে থাকা উচিত। তখন একই অবস্থা ছিল, যদিও সে বন্যা বেশি স্থায়ী ছিল না। কাজে এভাবে বিভিন্ন সময় আমাদের বিভিন্ন অভিজ্ঞতা আছে। যাক, আমরা পার্লামেন্টে এটা নিয়ে খুব কথা বলি, তারপর থেকে কিছুটা তার উদ্যোগ নেয়। যাক, আমরা যেটা বলবো যে জাতিপিতা আমাদের যে পদক্ষেপগুলি দেখিয়ে দিয়ে গেছেন, তার উপর ভিত্তি করে আমরা ইতিমধ্যে আমাদের সেই যতগুলি মুজিব কিল্লা তৈরি হয়েছে সেগুলি প্রায় ধ্বংসপ্রাপ্ত ছিল, সেগুলিকে সংস্কার করা হয়েছে। কিছুক্ষণ আগে আপনারা শুনেছেন, মাননীয় মন্ত্রী বিস্তারিত বলেছেন যে 378টি মুজিব কিল্লা নির্মাণ করা হয়েছে, সংস্কার করা হয়েছে, এবং আমরা আরও 172টি উঁচু মাটির কিল্লা জাতিপিতা করে গিয়েছে, সেগুলো আমরা সংস্কার করে দিয়েছি। এভাবে আমরা বিভিন্ন কাজ করে যাচ্ছি। 96 সালেও আমরা সাইক্লোন শেল্টার নির্মাণের কাজ শুরু করি, এবং সেখানে এই সাইক্লোন শেল্টারগুলি যাতায়াতের পথ, সেটা আগে যেগুলি ছিল পথ ছিল না, সেগুলি রাস্তাগুলি আমরা তৈরি করি, এবং এটাকে আমরা বহুমুখী ব্যবহারেরও ব্যবস্থা নিই যাতে এগুলি সংস্কার করা যায় এবং ভালো থাকে, সেই ব্যবস্থা আমরা নিয়েছিলাম। এবং আমাদের সময় 97 সালে একটা ঘূর্ণিঝড় আসে। আমার বিদেশে যাওয়ার কথা ছিল, মাত্র 12 ঘন্টা আগে আমি স্পেনে যাওয়ার সেই প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়ে আমি থেকে যাই, এবং নিজে আমি দুর্যোগ মন্ত্রণালয়ে যে উপস্থিত থাকি, এবং তখন কি কি করণীয় সেই ব্যবস্থা আমরা নেই, যার ফলে তখন আমরা সেই দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে সক্ষম হই। সেই সাথে সাথে সেই বিভিন্ন অভিজ্ঞতা থেকে আমরা একটা জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল গঠন করি, এবং আমরা বিভিন্ন পদক্ষেপ নিই, এবং দুর্যোগকালীন সময় কি কি করণীয় সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছিলাম, সেটা প্রণয়ন করি। আমরা দুর্যোগ ব্যবস্থাপনা আইন
2012 সালে আমরা দুর্যোগ ব্যবস্থাপনা আইনও প্রণয়ন করেছি। আমাদের দেশটা এমনিতেই ঝুঁকিপূর্ণ, তার উপর আবার এখন জলবায়ু পরিবর্তনের প্রভাব আমাদের উপর পড়ছে। সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী, বা আমাদের দেশের মানুষ এই দুর্যোগের কারণে তারা যে ঘরবাড়ি হারা হয়ে যায়, বাস্তুহারা হয়ে যায়, তাহলে তাদের জন্য আমাদের কী করা উচিত, বা ঝুঁকিপূর্ণ অঞ্চলে যারা বসবাস করে তাদের জন্য আমাদের করণীয় কী, সে বিষয়গুলি মাথায় রেখে আমরা 2015 সালে একটি কৌশলপত্র প্রণয়ন করি এবং জাতীয় রেজিলিয়েন্স পরিকল্পনা গ্রহণ করেছি, যা সেন্দাই ফ্রেমওয়ার্ক ও এসডিজির সাথে সঙ্গতিপূর্ণ। ন্যাশনাল এমার্জেন্সি অপারেশন সেন্টার NEOC প্রতিষ্ঠা করেছি এবং বড় ধরনের দুর্যোগ মোকাবেলার জন্য পূর্বাঞ্চলে একটা স্টেজিং এরিয়া নির্মাণ করা হয়েছে। আমাদের সরকার বিভিন্ন সর্বোপযোগী পদক্ষেপের ফলে প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পাই। বিশেষ করে আমি প্রথমবার যখন সরকারি ছিলাম তখন 98 সালে একটা বন্যা এসেছিল বাংলাদেশে। বোধহয় এত দীর্ঘ সময় বন্যা কখনো কেউ দেখেনি। বাংলাদেশে প্রায় 70% এলাকা পানির নিচে, এবং বলতে গেলে প্রায় 2.5 মাস পানির নিচেই আমরা ছিলাম, এমন একটা অবস্থা ছিল। এমনকি ঢাকা শহরের সামান্য কিছু এলাকা ছাড়া সব এলাকাগুলি, সে গুলশান, বাড়িধারা থেকে শুরু করে নিচে সব অঞ্চল পানির নিচে ছিল। এবং তখন অনেকে বলেছিল যে এই বন্যায় 2 কোটি মানুষ মারা যাবে না খেয়ে। কিন্তু তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায়, আমরা বলেছিলাম একটি মানুষকেও আমরা না খেয়ে মরতে দেব না। আমরা রুটি বানিয়ে, রুটি, গুড় বা অন্যান্য খাবার, শুকনো খাবার এবং পানিতে পিউরিফাইং ট্যাবলেট দিয়ে সেই পানি আমরা প্রত্যেক এলাকায় পৌঁছে দিই। আমরা হেলিকপ্টারে করে করে অথবা নৌকায় করে বা বিভিন্ন অঞ্চলে, এবং আমাদের নৌবাহিনীর জাহাজে করে বা সমস্ত জলযান সব কিছু ব্যবহার করে করে প্রত্যেক এলাকায় এলাকায় মানুষের কাছে আমরা রিলিফ পৌঁছাতে থাকি, এবং সেটা আমাদের অব্যাহত থাকে। বিভিন্ন খাদ্য সাহায্য দেওয়া, সব ধরনের সহযোগিতা আমরা করি। আল্লাহ রহমতে তখন সত্যি কথা বলতে কি বন্যায় সেভাবে কোনো মানুষ মৃত্যু হয়নি, এবং বন্যা পরবর্তী সময় ময়লা আবর্জনা পরিষ্কার করা থেকে শুরু করে ব্লিচিং পাউডার দেওয়া এবং স্বাস্থ্য সুরক্ষাটা নিশ্চিত করার ব্যবস্থা আমরা নিই, যাতে কোনো রকমের কলেরা বা মহামারী দেখা না দেয়, কারণ বন্যার পরে এটা দেখা দিতে পারে। কাজে আমরা সমস্ত অভিজ্ঞতাগুলি নিয়েই বন্যা বা এ ধরনের মহামারী বা কোনো রকম দুর্যোগের সময় কি করণীয় সেই ধরনের বিভিন্ন পদক্ষেপ আমরা নিয়েছি। আমরা 2020 সালে বন্যা ও ঘূর্ণিঝড় আম্পান, 2021 সালে ঘূর্ণিঝড় ইয়াস এবং ক্ষতিকর প্রভাব, এটা আপনারা সকলে নিজেরা এখন বর্তমানে সচক্ষে দেখেছেন। একদিকে তো করোনা ভাইরাসের প্রাদুর্ভাব, আর তার সাথে যুক্ত হলো এই বন্যা এবং প্রচণ্ড বৃষ্টি এবং নদী ভাঙন। আমরা সেগুলিও মোকাবেলা করার বিভিন্ন ব্যবস্থা নিয়েছি। কাজে আমরা এটুকু বলবো যে আমাদের গৃহীত পদক্ষেপের ফলে অন্তত মানুষের খাদ্য কষ্ট যাতে না হয় তার জন্য তাদের মাঝে খাদ্য বিতরণ করা, নগদ অর্থ বিতরণ করা, তাদের চিকিৎসার ব্যবস্থা করা, ঔষধ বিতরণ করা সহ বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা নিয়েছি। তবে আমি সরকার আসার পরপরই আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের দুর্যোগ মোকাবেলার জন্য কি পদক্ষেপ আমাদের নিতে হবে, সেই দিকে লক্ষ্য রেখে প্রত্যেকটা উপজেলায় ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করা, যেটা আমাদের দেশে ছিল না। অগ্নি নির্বাপন থেকে শুরু করে যে কোনো প্রাকৃতিক দুর্যোগে যেন মানুষকে উদ্ধার করা যায় তার ব্যবস্থা করা, ভলান্টিয়ার নিয়োগ এবং ভলান্টিয়ার বৃদ্ধি এবং ভলান্টিয়ারদের জন্য বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের ব্যবস্থা করা। কারণ দেখা যাচ্ছে আমাদের এই এলাকাটা ভূমিকম্প প্রবণ, কাজে ভূমিকম্প থেকে উদ্ধার করা, ঘূর্ণিঝড় থেকে মানুষকে শেল্টারে নামাতে সাহায্য করা, অথবা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের সহযোগিতা করা, এবং যে আবার সেই সাথে আমাদের কিছু খুব দুর্ভাগ্যের বিষয় যে মনুষ্য সৃষ্ট দুর্যোগ হয়, যেমন অগ্নিসন্ত্রাস, যে ব্যাপকভাবে অগ্নিসন্ত্রাস শুরু হয়েছিল। বিএনপি এবং জামাত মিলে জীবন্ত মানুষগুলিকে আগুনে পুড়িয়ে পুড়িয়ে মারত, তাদেরকে সাহায্য করা, চিকিৎসা দেওয়া, তাদেরকে নিয়ে আসা, ব্যবস্থা করা, বা কোনো বিল্ডিং ভেঙে পড়লে সেগুলি থেকে উদ্ধার করে সেই কাজগুলি করা, এই সমস্ত ব্যাপারেই আমরা কিন্তু বিশেষভাবে ব্যবস্থা নিয়ে ট্রেনিংয়ের ব্যবস্থা এবং সহযোগিতা করার ব্যবস্থা আমরা নিয়েছি, যেটা জাতিপিতা আমাদের শিখিয়েছেন। বর্তমানে আমরা এমন একটা অবস্থা পড়ছি যেমন কোভিড-19। এই কোভিড-19 সংক্রমণের ফলে
কর্মহীন হয়ে পড়া নিঃস্ব আর যারা মানুষ তাদের দুর্ভোগ কমানোর জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নেই। 2020 সালে বিভিন্ন শ্রেণী পেশার 2 কোটি পরিবারের 7 কোটি মানুষকে মানবিক সহায়তা প্রদান করেছি এবং আমাদের নিজেদের দল থেকেও কিন্তু পাশাপাশি আমরা এই সহযোগিতাটা করে যাচ্ছি। 2021-22 অর্থবছর 21 সেপ্টেম্বর এবং 2021 পর্যন্ত দেশে বন্যা, নদী ভাঙা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ত্রাণ সহায়তা হিসেবে 61,513 মেট্রিক টন চাল, 130,58,25,000 টাকা নগদ সহায়তা, 37,500 কার্টুন শুকনো অন্যান্য খাবার, 1,300 বান্ডিল ডেউটিন, 2,20,34,000 টাকা শিশু খাদ্য এবং 6,59,30,000 টাকা গোখাদ্য বাবদ ত্রাণ সহায়তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা 2020 থেকে 21 সাল পর্যন্ত আমরা এই সহায়তা দিয়ে যাচ্ছি এবং এটা অব্যাহত থাকবে সবসময়। করোনা মোকাবেলায় 1,31,641 কোটি টাকার 28টি প্রণোদনা প্যাকেজের মাধ্যমে দেশের অর্থনীতিকে সচল রাখারও ব্যবস্থা করেছি, গতিশীল রাখার ব্যবস্থা নিয়েছি এবং মানুষের খাদ্য চাহিদা যাতে কোনো রকমের অভাব না হয় তার জন্য ব্যাপক হারে খাদ্য উৎপাদনের উপর আমরা গুরুত্ব দিয়েছি এবং কৃষকদের সব রকম সহায়তা আমরা দিয়েছি এবং খাদ্য সংরক্ষণের জন্য আমরা বিশেষ ব্যবস্থা নিয়েছি, যার ফলে একটা মানুষের না খেয়ে আল্লাহর রহমতে মারা যায়নি বা খাদ্যের জন্য হাহাকার হয়নি। কিন্তু এটা সবসময় আমাদেরকে অব্যাহত রাখতে হবে, কারণ এই করোনা শুধু বাংলাদেশ না, সমগ্র বিশ্বব্যাপী এটা একটা মহামারী হিসেবে দেখা দিয়েছে। প্রতিটি অনেক উন্নত দেশও এখন অর্থনৈতিকভাবে খুবই একটা মানে দুর্যোগপূর্ণ অবস্থা আছে, তাদের অনেক দেশে খাদ্যের অভাব দেখা দিয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশ যেহেতু আমরা দুর্যোগ মোকাবেলা করতে পারি, সেই সব দুর্যোগ মোকাবেলার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। কাজে আমাদের 1 ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে সেদিকে ব্যবস্থা নিতে হবে। আমরা বিভিন্ন যে পদক্ষেপগুলি নিয়েছি তার ফলে দেশে করোনা ভাইরাসের সংক্রমণের হার কমানোর জন্য ইতিমধ্যে আমরা টিকা কার্যক্রম শুরু করেছি এবং এ পর্যন্ত 5,60,00,000 ডোজ টিকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে। কিন্তু আমাদের লক্ষ্য প্রায় আমাদের 80% মানুষকে আমরা টিকা দেব। প্রথমে মানুষের অনীহা ছিল, এখন আর অনীহা নেই, মানুষ এখন এগিয়ে আসছে। আমরাও প্রচুর টিকা কিনছি এবং টিকা দেওয়ার জন্য সিরিঞ্জ কেনারও ব্যবস্থা নিয়েছি এবং যারা টিকা দেবে তাদের ট্রেনিংয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। সমগ্র বাংলাদেশ ব্যাপী আমরা এই টিকা কার্যক্রম অব্যাহত রাখবো। তবে সেই সাথে সাথে সবাইকে অনুরোধ করব, স্বাস্থ্য সম্পর্কে যে সমস্ত সতর্কতামূলক নির্দেশনা দেওয়া আছে সেগুলি সবাইকে মেনে চলতে হবে। শুধু টিকা নিলেই হবে না, নিজেকেও সতর্ক রাখতে হবে, কারণ টিকা নেওয়ার পরেও করোনা দেখা দিতে পারে, হয়তো সেটা অত মৃত্যু ঝুঁকি থাকে না, কিন্তু তারপরেও যাতে না হয় সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। আমরা আমাদের দেশটা আসলে আমি আগেই বলেছি এটা দুর্যোগ প্রবণ এলাকা, কাজে আমরা ইতিমধ্যে কতগুলি পদক্ষেপ নিয়েছি। যেমন আমরা আমাদের এটা একটা বদ্বীপ, বাংলাদেশ হচ্ছে একটা বদ্বীপ, নদী দ্বারা পলি দ্বারা গঠিত। এই অঞ্চলে মানুষ ভবিষ্যতে যেন কখনো কষ্ট না পায়, তাই 2100 সালের এই বদ্বীপের সার্বিক উন্নয়নের জন্য ব্যাপক কর্মসূচি ইতিমধ্যে আমরা নিয়েছি এবং এর মধ্যে প্রায় কয়েকটি প্রকল্প আমরা হাতে নিয়েছি এবং যেগুলো আমরা বাস্তবায়ন করে যাচ্ছি। আমাদের একটা কথা মনে রাখতে হবে যে আমাদের বাংলাদেশের এমন একটা ভৌগোলিক অবস্থান, আমাদের এক এক অঞ্চলে এক এক ধরনের সমস্যা এবং দুর্যোগ আসলে কিন্তু এক এক ধরনের আসে। দক্ষিণাঞ্চলে আমরা দেখি জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় প্রচণ্ড ক্ষতি করে, আবার সমগ্র বাংলাদেশে দেখা যায় নদী ভাঙন। তো এই নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য ইতিমধ্যে সমস্ত নদীগুলি ড্রেজিং করা বা যে সমস্ত দুর্বল জায়গাগুলি সেগুলি মেরামত করা এবং মানুষকে বসত বাড়িগুলি যেন সেই দুর্যোগে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে দেখার ব্যবস্থা আমরা নিয়েছি। পাশাপাশি যখনই এই ধরনের ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য ঘর তৈরি করে দেওয়ার জন্য আমরা ব্যবস্থা রেখেছি এবং তাদের শেল্টারে রাখারও ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। সেই সাথে আমাদের যেটা লক্ষ্য যে আমাদের যেহেতু বদ্বীপ, আমরা 2100 সালের ডেল্টা প্ল্যান করেছি, তার প্রায় 80টা প্রকল্প বাস্তবায়নের কাজ আমরা শুরু করেছি। কিন্তু এই ক্ষেত্রে আমাদের নদী ভাঙন রোধের জন্য এবং পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করা,
কারণ বন্যা আমাদের আসবেই, আর বন্যা আমাদেরকে পলি দেয়, জমি উর্বর করে। কাজে বন্যা আমাদেরকে নিয়ন্ত্রণ করা বা বন্যার সাথে বসবাস করার অভ্যাস আমাদের করতে হবে। কাজে বন্যার সাথে বসবাস করবার মতো মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সম্পদ যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেইভাবেই আমাদের উন্নয়ন প্রকল্প নিতে হবে এবং প্রতিটি এলাকায় আমাদের জলাধার থাকতে হবে, যেন বন্যার সময় পানি ধারণ ক্ষমতা বাড়ে বা বৃষ্টির পানি আমরা ধরে রাখতে পারি, যেটা আমাদের দেশের জন্য প্রয়োজন, ফসল উৎপাদনের জন্য প্রয়োজন, জীবন জীবিকার জন্য প্রয়োজন। সেই দিকে মাথায় রেখেই আমাদের এই ব্যবস্থাটা নেওয়া দরকার। আমরা ইতিমধ্যে 2022 সালের মধ্যে 510 কিলোমিটার নদী ড্রেজিংয়ের পরিকল্পনা নিয়েছি। গ্রীষ্মকালে সেচের পানি সংরক্ষণের জন্য জলাধার নির্মাণ, 4883 কিলোমিটার খাল খনন, বন্যা নিয়ন্ত্রণ, বাঁধ নির্মাণ, সংস্কার সহ নানাবিধ প্রকল্প বাস্তবায়ন করে যাচ্ছি। দুর্যোগ ঝুঁকি হ্রাস, আমাদের সময় সারা দেশে 230টি বন্যা আশ্রয়কেন্দ্র, 320টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে এবং আরও 220টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র এবং 423টি বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণের কাজ চলমান আছে। 64 জেলায় 66টি জেলার ইতিমধ্যে ত্রাণ গুদাম কাম দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র স্থাপন করা হয়েছে। অর্থাৎ 64 জেলায় এই ত্রাণও দেওয়া হবে, আবার সেখান থেকে দুর্যোগ ব্যবস্থাপনার, অর্থাৎ কোনো দুর্যোগ আসলে কোনো তথ্য যাতে মানুষ পায় তার ব্যবস্থাও আমরা নিয়েছি এবং সেটাও চলমান আছে। আমাদের ভূমিকম্প বা নগর এলাকায় রাসায়নিক দুর্যোগ সহ অগ্নিকাণ্ড এবং ঝুঁকি হ্রাস ও সমাধান কার্যক্রমে নতুন করে আমরা আরও 2275 কোটি টাকার প্রকল্প গ্রহণ করেছি। এর আগে দুর্যোগ ঝুঁকি হ্রাসে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী বিভাগ ও সহযোগী সংস্থার সক্ষমতা বাড়াতে যথাক্রমে 69 কোটি 234 এবং 234 কোটি টাকা সরঞ্জাম ক্রয় করেছি। 234 কোটি টাকার সরঞ্জাম কিন্তু আমি প্রথমেই ক্রয় করে দিয়েছি। আর বিশেষ করে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্সকে আরও শক্তিশালী করা, এবং আমাদের এখন বহুতল ভবন হচ্ছে, এই বহুতল ভবনের অগ্নি নির্বাপনের ব্যবস্থা যাতে থাকে, যে কোনো বড় বিল্ডিং করবার সময় সেটাও যেমন নিশ্চিত করতে হবে, আবার সেখান থেকে মানুষকে উদ্ধার করা বা তার জন্য যা যা সরঞ্জামাদি দরকার আমরা সেগুলিও ধীরে ধীরে সংগ্রহ করে যাচ্ছি, যাতে করে এই দুর্যোগে ঝুঁকি হ্রাস হয়। কিন্তু এক্ষেত্রে আমি একটা কথা বলবো, আমাদের দেশের মানুষকেও কিন্তু সতর্ক থাকতে হবে এবং তাদের নিজেরও কিছু ব্যবস্থা নিতে হবে। এবং যখনই আপনি ঘর বাড়ি অফিস আদালত বা আপনার ব্যবসা প্রতিষ্ঠান যাই করেন না কেন, সেটা করবার সময় আপনাকে আগে মাথায় রাখতে হবে আগুন লাগতে পারে, ঝড় আসতে পারে বা যে কোনো বন্যা আসতে পারে। যে কোনো ক্ষেত্রে আপনাকে ঝুঁকি থেকে মুক্ত থাকার কি কি ব্যবস্থা নিতে পারে সেই বিল্ডিং কোড মেনেই সব তৈরি করতে হবে, সেদিকে সব রকম ব্যবস্থা নিতে হবে। আমাদের পক্ষ থেকে আমরা যা করার করে যাচ্ছি, এবং সেই সাথে আপনারা জানেন যে আমাদের প্রতিবন্ধীরা এই দুর্যোগকালীন সময় প্রতিবন্ধীদের সুরক্ষা বা প্রতিবন্ধীদের উদ্ধার কাজ, তার জন্য কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে, সেটা আপনারা শুনছেন। আমরা সেই ব্যবস্থাটাও নিচ্ছি। আমরা ইতিমধ্যে যে বন্যায় অসহায় মানুষ বা প্রতিবন্ধী মানুষ, তার সাথে সাথে গৃহপালিত পশু পাখি নিরাপদ স্থানান্তর যাতে করা যায় তার জন্য নৌবাহিনীর সহায়তায় 60টি মাল্টিপারপাস রেস্কিউ বোট তৈরি করা হয়েছে এবং কিছু হস্তান্তর হচ্ছে এবং এগুলি অচিরে হস্তান্তর হবে। সেটা হলে পরে মানুষকে উদ্ধার করা অনেক সহজ হয়ে যাবে। সেই সাথে আমরা চাই যে আসলে এখন প্রযুক্তির যুগ, কাজে প্রযুক্তি ব্যবহার করে মানুষকে সতর্ক বার্তা দেওয়া, আমরা সে ব্যবস্থাটাও নিয়েছি। আগে মোবাইল ফোন কারো হাতে ছিল না, সকলের হাতে মোবাইল ফোন আছে। আমরা কমিউনিটি রেডিও দিয়েছি, প্রাইভেট সেক্টরে কমিউনিটি রেডিও, এলাকা ভিত্তিক অনেক রেডিও চালু আছে। তাছাড়া আমাদের যেগুলি মানে রেডিও, টেলিভিশন, প্রাইভেট এবং সরকারি, তার মাধ্যমে ব্যাপকভাবে এই কোনো ঝড় বা দুর্যোগ আসলে তার সম্পর্কে সতর্কতা দেওয়া হয়, যার ফলে মানুষ এখন আগে থেকেই সতর্ক হতে পারে। কাজে যে কোনো দুর্যোগেই কিন্তু আমরা তাদেরকে সতর্ক করতে পারি। আর যেহেতু প্রত্যেক উপজেলায় আমরা ফায়ার সার্ভিস স্টেশন তৈরি করে দিচ্ছি, তার ফলে যে কোনো দুর্যোগে তারা তাৎক্ষণিকভাবে সহযোগিতা পেতে পারেন।
সেই সুবিধাটা আমরা সৃষ্টি করে দিয়েছি। বোধহয় আওয়ামী লীগ সরকারে না আসলে এগুলি আর কেউ করতো বলে মনে হয় না, কারণ তারা মানুষের সম্পর্কে কারো কোনো সেই দায়বদ্ধতা নেই। আর আমাদের রাজনীতি মানুষের জন্য। আমরা 2020-এর সেপ্টেম্বরে ঢাকায় গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টারের কার্যালয় স্থাপন করেছি, কারণ জলবায়ু পরিবর্তনের ফলে বা যে ঝুঁকিটা দেখা দেয় সেটাকে মোকাবেলা করবার জন্য কী ধরনের প্রকল্প গ্রহণ করা, কি কাজ করা, যেহেতু বাংলাদেশ সর্বপ্রথম এই ব্যবস্থা নিয়েছে, সেই জন্য আমরা এই গ্লোবাল অ্যাডাপ্টেশন সেন্টার কার্যালয় স্থাপন করেছি এবং জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে অংশগ্রহণ করে বাংলাদেশের মুজিব জলবায়ু সমৃদ্ধি পরিকল্পনা দশক 2030-এর কার্যক্রম সম্পর্কে বিশ্ব নেতৃবৃন্দকে আমরা এটা অবহিত করেছি এবং এটা প্রত্যেকের কাছে খুব সমাদৃত হয়েছে। আর আমি বিভিন্ন ফোরামে যখনই গেছি জলবায়ু পরিবর্তনের বিষয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলি যাতে যথাযথ সহায়তা পায় সেই বিষয়টা তুলে ধরেছি এবং সেটা আমাদের এই করোনার ভ্যাকসিন থেকে নিয়ে শুরু করে প্রাকৃতিক দুর্যোগকালীন সময়েও বা জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্তের সম্ভাবনা যেসব দেশ আছে তাদের পক্ষেও আমি কথা বলেছি। আমরা চাই আমাদের দেশটা এগিয়ে যাক। কাজী আজকে এটুকু বলবো যে যতটুকু উদ্যোগ আমরা নিয়েছি, যা জাতিপিতাই আমাদের শিখিয়েছিলেন সেই পদাঙ্ক অনুসরণ করে, তার ফলে বাংলাদেশ আজকে সারা বিশ্বে ঝুঁকি মোকাবেলায় একটা আদর্শ দেশ হিসেবে কিন্তু প্রতিষ্ঠা লাভ করেছে। আমাদের এই সম্মানটা যেন বজায় থাকে ভবিষ্যতে, সেটাও সকলকে সচেতন থাকতে হবে এবং এই ব্যবস্থাটা অব্যাহত রাখতে হবে। যেমন ওই 91 ঘূর্ণিঝড়ের মতো কত মানুষ মারা গেল আর কত মানুষ তত মানুষ মরে নাই, যত মানুষ মরার কথা ছিল, এই কথা যেন আর জীবনে কখনো শুনতে না হয়, তার জন্য সবাইকেই সচেতন থাকতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। আর আমাদের ভলান্টিয়াররা তারা যে জীবনের ঝুঁকি নিয়ে তার মানুষের পাশে দাঁড়ান এবং সব থেকে আমি খুশি হয়েছি যে এই ক্ষেত্রে আপনারা নারী ভলান্টিয়াররা খুব ভালো ভূমিকা নিয়েছেন এবং তাদেরকেও সম্পৃক্ত করা হয়েছে। কাজে যার ফলে আরও বেশি এটা কার্যকর হচ্ছে বলে আমি মনে করি। কাজে যে কোনো বিষয়ের জন্য ঝুঁকির থেকে আমরা মুক্ত হতে পারি সেই ব্যবস্থাটা আমরা সবসময় নেব। আমরা সবসময় মনে করি যে এই দেশটা আমাদের যত ঝুঁকি আসুক, কিন্তু দেশের উন্নয়ন আমাদের অব্যাহত রাখতে হবে, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে, দারিদ্র্যের হাত থেকে মানুষকে মুক্তি দিতে হবে। বাংলাদেশের প্রত্যেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া ইতিমধ্যেই আমরা সফলতা অর্জন করেছি। 99%-এর বেশি মানুষ এখন বিদ্যুৎ পাচ্ছে। আজকে ডিজিটাল বাংলাদেশ, প্রতিটি এলাকায় এই অনলাইন ব্যবহার করে মানুষ এখন জীবন জীবিকা করতে পারছে বা অনেক সুবিধা, এবং করোনার সময় সেটা আরও সুবিধা হয়েছে। তাছাড়া মানুষের যে মৌলিক চাহিদাগুলি সেগুলি পূরণেরও আমরা ব্যবস্থা নিয়েছি। কাজে জাতির পিতা আমাদের স্বাধীনতা দিয়ে গেছেন। শুধু তাই না, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ গড়ার সাথে সাথে দেশের মানুষের নিরাপত্তার ব্যবস্থা কিভাবে হবে বা প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে কিভাবে রক্ষা করা যায় সেই সিদ্ধান্তও তিনি এবং পরিকল্পনা তিনি দিয়ে গেছেন, পথ প্রদর্শন করে গেছেন। সেটা অনুসরণ করেই আমরা এগিয়ে যাব, এটাই আমাদের লক্ষ্য। তাছাড়া জাতিসংঘ ইতিমধ্যে 2030 সালের মধ্যে টেকসই উন্নয়ন অভিষ্ট যা ঘোষণা করেছে, সেটা অর্জনের ক্ষেত্রেও যথেষ্ট বাংলাদেশ সাফল্য পেয়েছে। পাশাপাশি আমরা আমাদের দেশের, যেমন আমি 2009 সরকার গঠন করে প্রেক্ষিত পরিকল্পনা নিয়ে ঘোষণা দিয়েছিলাম 21 সালের মধ্যে বাংলাদেশ মধ্যমায়ের দেশ হবে। আজকে আমরা উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছি। আমরা 2041 সালের বাংলাদেশ কীভাবে হবে সেই প্রেক্ষিত পরিকল্পনাও আমরা প্রণয়ন করেছি। সেই সাথে ডেল্টা প্ল্যানের কথা আমি আগেই বলেছি। কাজে আগামীতে বাংলাদেশ যে এগিয়ে যাবে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে, সেদিকে বিশেষভাবে দৃষ্টি রেখেই আমরা বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন করে দিয়ে গেলাম, যাতে সকলে কাজ করতে পারেন। আমি সবসময় এটি বলবো যে আওয়ামী লীগ সবসময় জনগণের পাশে আছে। যে কোনো দুর্যোগে আর কেউ না যাক, আওয়ামী লীগের নেতাকর্মী সবসময় পাশে থাকে। এবার করোনা ভাইরাসের সময় আপনারা দেখেছেন যে আমাদের সেই ছাত্রলীগ, আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, কৃষক লীগ সহ প্রত্যেকটা সহযোগী সংগঠন, হয়তো সবগুলি নাম আমি বলতে পারলাম না, কিন্তু প্রত্যেকটা সহযোগী সংগঠনের নেতাকর্মীরা নিজের জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই রুগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, অথবা মৃতের সৎকার করা বা মৃতকে কাফন দাফন করা, বা সব মানুষের কাছে খাবার পৌঁছে দেওয়া,
সব ধরনের ব্যবস্থা কিন্তু আমরা নিয়েছি, সরকারের পক্ষ থেকে যেমন আমরা করেছি, আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু সেইভাবে উদ্যোগ নিয়েছে। আর কাউকে সেভাবে সামনে আমরা এগিয়ে আসতে দেখি নাই। যে আমরা এটাই হচ্ছে যে যত দুর্যোগই আসুক, জাতির পিতা বলে গেছেন 7ই মাসে ঐতিহাসিক ভাষণে তিনি বলেছিলেন কেউ দাবায় রাখতে পারবে না, বাঙালিকে কেউ দাবায় রাখতে পারবে না, বাংলাদেশকে কেউ দাবায় রাখতে পারবে না, এটাই হচ্ছে আমাদের কথা। কাজে আমরা সব কিছু মোকাবেলা করেও উন্নয়নের অগ্রযাত্রায় আমরা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাব, এই লক্ষ্যটা সামনে নিয়েই আমরা কাজ করে যাচ্ছি। আমি এই ক্ষেত্রে ধন্যবাদ জানাই আমাদের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়, যারা আমি বলবো যে কোনো দুর্যোগে যথেষ্ট দক্ষতার সাথে কাজ করে যাচ্ছেন, এবং সকল ভলান্টিয়ারদের আমার আন্তরিক ধন্যবাদ, এবং তাদের পাশে যারা সহযোগিতা করে যাচ্ছেন সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি দ্রুত সারাদান ইউনিট, পানি থেকে উদ্ধার ইউনিট, অতি জোয়ার মনিটরিং ও সারাদান ইউনিট এবং খেলায় খেলায় দুর্যোগ প্রস্তুতি, স্কুল কলেজ বা ছাত্রদের মধ্যে এই সচেতনতা সৃষ্টির জন্য যে পদক্ষেপগুলি নেওয়া হয়েছে, আমরা সেই সমস্ত সিপিপির ইউনিট সমূহের শুভ উদ্বোধন ঘোষণা করছি, এবং সেই সাথে আপনাদের এই কাজগুলি সফল হোক, ভালো হোক, সেটাই আমরা চাই। সিপিপির দুর্যোগ প্রশমন দিবস ও সিপিপির 50 বছর পূর্তি কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করছি। সকলকে আমার আন্তরিক ধন্যবাদ।